আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার 2026-2027 অর্থবছরের বাজেটের উপরে আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং এই বাজেটের সাথে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। উনি বলেননি আই হ্যাভ আ ড্রিম, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি নিরলস কাজ করে যাচ্ছেন। এই বৈশ্বিক অর্থনীতি মন্দা, জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সকল অস্থিরতার মাঝে এই বাজেট প্রণয়ন ছিল একটি কঠিন কাজ। মোটা দাগে বলা যায় এই বাজেট হলো সাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্তির বাজেট। মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় নারীর অংশগ্রহণ আজ আর সহায়ক শক্তি নয়, এটি একটি প্রধান চালিকা শক্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 5,196 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর আওতায় 200টি উপজেলা নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল একক, এই প্রতিপাদ্য সামনে রেখে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাবলম্বীকরণের সুযোগ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের আনাচে কানাচে অনেক কুটির শিল্প, হস্তশিল্প আমরা দেখতে পাই, যেমন নারায়ণগঞ্জের শাড়ি, জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং নকশি কাঁথা এবং অন্যান্য কুটির শিল্প আমরা দেখতে পাই। কিন্তু এদের এই শিল্পগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে তাদের মার্কেটিং প্রমোশন করা হয় না। আমার প্রস্তাব, এই কুটির শিল্প উদ্যোক্তাদের আমরা যদি একই ছাতার নিচে একটি কুটির শিল্প বাণিজ্য মেলা আমরা যদি অর্গানাইজ করতে পারি, এই শিল্পকে আমরা বাঁচাতে পারবো। এর থেকে অর্থনৈতিক আমাদের ইকোনমি উপকৃত হবে এবং আমাদের এই কুটির শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করবে। এই প্রস্তাবটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হতে পারে এবং আমাদের পাট শিল্প, পাট আমাদের সোনালী আঁশ বলে পরিচিত ছিল এবং ফরিদপুরে আমাদের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। 2025 সালে 2 লক্ষ টন পাট উৎপাদন হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই পাট জুট হিসেবে দেশের বাইরে রপ্তানি হয়ে যায়। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, যদি এই পাটকে আমরা দেশে রেখে ফিনিশ প্রোডাক্টস বাইরে রপ্তানি করি, তাহলে এখানে কর্মসংস্থান হবে এবং রেভিনিউ আর্নিং হবে। আমি আপনার কাছে এটার ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আমাদের নদীগুলো, বিশেষ করে পদ্মা নদী ভাঙন একটি মহামারী রূপ ধারণ করেছে। নদী শাসন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি। জাতীয় উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 3 সদরের জনগণের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা ও প্রয়োজনীয়তা বিশেষ এই বাজেটে আলোচনায় তুলে ধরতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল বিখ্যাত হলো 2 লক্ষ টাকার বালিশ এবং 14 লক্ষ টাকার পর্দার কাণ্ডের জন্য। আপনাদের কাছে আমি বলতে চাই,
এই আওয়ামী লীগ সরকার গতানুগতিক উন্নয়নের নামে কি ভাওতাবাজি আমাদের দেশের মানুষের করেছে। অনেক সমস্যায় হাসপাতালে, আমি স্বাস্থ্যমন্ত্রী, আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং হাসপাতালের সংস্কার এবং উন্নয়নের স্বাস্থ্যের ৬৯,৪০৯ কোটি টাকার বরাদ্দের থেকে আমাদের সদয় বরাদ্দ নিশ্চিত করতে অনুরোধ করছি। শিক্ষা খাতে সবচেয়ে বৃহৎ বরাদ্দ এবার ১,৩৬,৬০৬ কোটি টাকা। ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সাথে সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বৃহত্তর ফরিদপুরবাসীর মানুষের প্রাণের দাবি। এবং আমাদের স্কুলগুলো সঠিকভাবে চালানোর জন্য আমি মনে করি টিচার্স ট্রেনিং খুবই প্রয়োজন। আরেকটি কনসেপ্ট যেটা যদিও নতুন নয়, এটি ইন্টারেস্টিং একটি কনসেপ্ট, আমি গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে। মাননীয় সদস্য, সময় তো শেষ, আরেক মিনিট বলবেন, যে 1 মিনিটে শেষ করেন। একটি বয়স্কদের জন্য বৈকালিক স্কুলের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে যে আমাদের জনগোষ্ঠী শিক্ষার আলো পায়নি, তারা কিছুটা তাদের নিরক্ষরতা দূর হবে, এবং এর মাধ্যমে তারা বুদ্ধি করে তারা বুঝতে পারবে কোথায় ভোট দিতে হয়, কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। এই গ্রামের জনগোষ্ঠীর এই নিরক্ষরতা দূরীকরণের জন্য এই বৈকালিক স্কুলের আমি একটা অনুরোধ করছি। এবং পরিশেষে বলবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়ন একটি উৎপাদনমুখী, বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থান নির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনার সময় 12 মিনিট। 12 মিনিটে অনুগ্রহ